ঈশার দিকে থেকে অনেক পজিটিভ ইঙ্গিত পায় মিহির, যার জন্য সেও প্রেমিকের মতোই ট্রিট করে। গল্পের মাঝে মিহির ঈশার কোমর জড়িয়ে ধরে ঝটকা দিয়ে কাছে টেনে নিল। ঈশা চমকালো। রেলিংয়ের ওপাশে এপাশে ওপাশে করে পা দিয়ে বসা তারা। ঈশা আতঙ্কিত কণ্ঠে বলল, আমি পড়তে দিতাম। মিহিরের এত বড় ব্যঙ্গ করাটা সহ্য হয় না, তবুও এই মেয়েটা শুধু তাকে শরীর নিয়ে খোঁটা দেয়। সে না হয় একটু পাতলা পুতলা, আর বয়সের তুলনায় তেমনও না, জাস্ট শরীরটাই পাতলা, তাছাড়া বডি ফিটনেস সুন্দর তার। গমগমে স্বরে বলল, দেখ ধানিলঙ্কা, বারবার এটা বলে খোটা দিবি না, সময় হলে আমিও বডি বানাবো। এ কথা শুনে ঈশা জোরে হেসে দিল, বলে আবার হাসলো। মিহির আহাম্মকের মতো চেয়ে রইল। মানে সে কি এতটাই হাস্যকর কথা বলল যে এমন হাসছে এই বেয়াদবটা? ভ্রু কুঞ্চিত রেখেই বলল, থামবি? ঈশা এবার থামলো। মিহির ঈশাকে কখনো তুমি করে কখনো তুই, আসলে ওর মুডের উপর ডিপেন্ড করে ঈশাকে সম্বোধন করাটা। ঈশা এ নিয়ে কিছু বলে না, ভালোই লাগে ওর মুখে তুই তুমি। মিহির ঈশাকে কিছু পল অবলোকন করলো, এরপর সে আর একটু এগিয়ে গেল। ঈশা নির্বিকার। মিহির ঈশার ডান হাতটা মাঝে নিজের আঙ্গুলগুলো গলিয়ে দিয়ে ধরল। তার নিজের ডান হাতটা ঈশার গালের উপর রাখল। চোখের দৃঢ়তা মাপার চেষ্টা করলো আলো আধারির মাঝে, এরপর আবদার করলো অতি নিপুণতায়, এই ধানিলঙ্কা, ক্যান আই কিসড অন ইউর লিপস? ঈশা চমকে উঠল, শিরশির করলো পুরো কায়া, মুখ ধুকপুক করলো। তাকালো মিহিরের চোখের গভীরে, দেখতে পেল অতি সূক্ষ্মতায় তার সামনে ছেলেটা বাসনা ইচ্ছেকে। ঈশাকে চুপ থাকতে দেখে এবং কোনো রিয়েক্ট করতে না দেখে মিহির ঈশাকে আরেকটু টেনে নিল। নীরবতার সম্মতির লক্ষণ ধরে নিয়ে অধরে অধর ডুবালো। অদ্ভুতভাবে ঈশা সায় দিল। মিহিরও নিজের প্রথম চুম্বন অনুভব ঈশাকে বোঝালো, কিছু মানুষ হয়, কোনো উচিত অনুচিত দেখে দুনিয়ায় চলে না, তারা তাদের মন মর্জি মতো চলে। ইহকালের পাপপুণ্যতায় বিচার করে চলে না। দুনিয়ার এমন মানুষের বাস ভুরি ভুরি, সকলে কি আর উচিত অনুচিত প্রাপ্য পুণ্য মেনে চলে? তেমন এই জোড়াও এমন, তারা উচিত অনুচিত দেখল না, পাপ পুণ্য বিচার করল না, ব্যাস তাদের অন্তরের বাসনা পূরণ করে নিল। কিছুক্ষণ পর দুজন দুজনকে ছেড়ে দিল। মিহির ঠোঁট কামড়ে হাসল। ঈশা লজ্জায় মিহিরকে জড়িয়ে ধরল। হাসল মিহির, বলল, ধানিলঙ্কা, তুই হেব্বি ঝাল রে। ঈশা একটু চাপ্পড় বসালো মিহিরের পিঠে। আবারও হাসল মিহির। কিছুক্ষণ থেকে মিহির বলল, এই চলো, অনেক রাত হয়ে গেছে আর শীতও লাগছে এখন। ঈশাও সম্মতি দিয়ে নেমে পড়ল। হেঁটে এসে সিঁড়ি ঘরের দরজা খুলে পা দিতেই দেখতে পেল শশী আর নিহার নেমে যাচ্ছে। দরজা খোলার শব্দ পেয়ে ওরা দুজনেই থেমে পেছনে ঘুরে অবাক হয়ে গেল। মিহির ঈশাও ভরকালো, অস্বস্তিও হলো অনেকটা। ঈশা ফুপুতো বড় ভাইয়ের সামনে নিজেদের গুটিয়ে নিল। তুহিন নিহারকে এসে আগাগোড়ায় মানে খুব ভাই হিসেবে, তার নিজের ভাই নেই। নিহারের ভ্রু কুঁচকে গেল। শশী বিস্মিত স্বরে বলল, ভাইয়া তুই? ঈশার দিকে তাকিয়ে বলল, ঈশা আপু। ওরা দুজনেই আবার থতমত খেল। নিহার মিহিরের সাথে সম্পর্ক মানে শশী বড় ভাই হিসেবে সেও তেমনভাবে মাথার চেষ্টা করে। ঈশার বোন হিসেবে শাসন করবে সেটা ঠিক আছে, কিন্তু শশীর বড় ভাই মানে তারও সম্পর্কে বড় শালাবাবু, তাকে কি বলবে? বলল, তোমরা ছাদে ছিলে কেন? ঈশা একটু নার্ভাস হলো। তাদের এই এত কম এইজের পার্থক্য তার ভয় হয়, সকলে যদি উল্টো রিয়েক্ট করে বা না মানে। মিহির এবার ঈশার দিকে তাকালো, বুঝলো ঈশার অবস্থা। ঈশা হাত ধরল শক্ত করে,
চোখ এড়ালো না তা সিঁড়িতে থাকা শশী নিহারের। মিহির ঈশাকে দেখে নিহারদের সব বলল। সব শুনে নিহার শশী একটু না অনেকটাই অবাক হলো। নিহার বলল, তোমাদের এত কম বয়সের পার্থক্য এটা মানবে তো মামা? থেমে ঈশাকে বলল। কিরে বল, মানবে মামা? ঈশা এবার ভয়ে কেঁদে দিল। বাবা যে এটা নিয়ে ভবিষ্যতে হাঙ্গামা করবে তা তার জানা আছে, তবুও মিহিরকে সে ফেরাতে পারেনি। কাঁদতে কাঁদতে বলল। নিহার কি বলবে বুঝল না। সকলেরই স্বাধীনতা আছে নিজের জীবনসঙ্গী নিজেদের মতো করে নির্বাচন করার। সেক্ষেত্রে যদি তারা এই ডিফারেন্স না দেখে, তবে অন্যের দেখে কি হবে? তারা চলতে পারলেই হলো। নিহার বলল। নেমে আয়। কথা মতো নেমে এলো ঈশা। মিহিরও এলো। নিহার বোনের চোখের পানি মুছে বলল। সকলেই নিজের জীবনসঙ্গী চয়েস করার অধিকার আছে। তোরা নিজেদের পছন্দ করেছিস ঠিক আছে, কিন্তু এই সম্পর্ক ধরে রাখা এবং এগিয়ে নিয়ে গিয়ে পূর্ণতা দেয়া অনেক কঠিন হবে, যেটা বাস্তবতা। তবে পাশে থাকবো আমি ভাই হিসেবে। মামাকে আমি এবং আমরা বোঝাবো। থেমে মিহিরের দিকে তাকিয়ে বলল। শশীর ভাই হিসেবে তোমাকে না দেখে একজন বোনের ভাই হিসেবে বলছি, এগিয়ে যেতে পারবে তো? পূর্ণতা দিতে পারবে? যোগ্য হয়ে দেখিয়ে নিজের অধিকার বুঝে নিতে। মিহির সে কথার উত্তর করলো পুরোটা আত্মবিশ্বাসের সাথে বলল। আমি পারবো ভাই। ঈশাকে আমি বলেছি, ওকে ভালোবাসি আমি। পরিবার যদি একটু স্যাক্রিফাইস করে তো আমিও যোগ্য হয়ে দেখাবো। এজ দিয়ে বিচার না করে আমার যোগ্যতা দিয়ে বিচার করলে। নিহার হাসলো ঠোঁট টেনে, কাঁধে হাত রেখে বলল। ভালোবাসার অধিকার সকলের আছে। শশী ঈশা মুগ্ধ নয়নে চেয়ে রইল নিহারের দিকে। মিহির নিহারকে জড়িয়ে ধরল। শশী বলে উঠল। তুমি তবে আমার ভাবি? ঈশা লজ্জা পেল। মিহির বলল। তোকে অত পাকনামো করতে হবে না। নিহার ভাই ঠিকই বলে, ইসরে পোকা একটা। শশীর চোখ ছোট ছোট করে তাকালো। ঈশা ঠোঁট টিপে হাসলো। হতপর তারা নিচে নেমে এলো। সকাল 8টার দিকে মানিতা ভিলার সকলে উঠে গেছে। জিনিয়ারা আজ চলে যাবে। দুপুরের দিকে বের হবে। বসার ঘরে অনেকে বসে সকালে চা কফি খাচ্ছে। 10টার দিকে শিশির রেডি হচ্ছে বাহিরে যাবে। কুয়াশা এলো, বলল। বাহিরে যাবে? হ্যাঁ, কিছু লাগবে তোর? না, তেমন কিছুই লাগবে না। শিশির আর কিছু বলল না। কুয়াশা বিছানায় বসে কম্বলের নিচে পা ঢুকিয়ে দিল। কোলের উপর বালিশ নিয়ে তার সুদর্শন স্বামীকে দেখতে লাগলো বসে বসে। সে যাই পরে তাতেই যেন সুন্দর লাগে। এই যে এখন একটা ফুল জিপের কালো জেন্টস গেঞ্জি, হুডি জ্যাকেট, সাথে কালো গ্যাভেটিং প্যান্ট, হাতে কালো বেল্টের খড়ি পড়েছে। এতেই যেন সৌন্দর্য আরও 1000 গুণ বৃদ্ধি পেয়ে গেছে। মেথিন চওড়া হলুদাবা শশীর সব কালো রংটা চোখে লাগার মতো। মিররে এক নাগারে তাকিয়ে আছে। শিশির এতক্ষণ পর লক্ষ্য করল। ঠোঁট টিপে হাসলো বউয়ের নির্লজ্জামি দেখে। দুষ্টু হেসে জ্বালানোর বুদ্ধি এলো মাথায় তৎক্ষণাৎ। শীতে যদিও পারফিউমের বেশি ইউজ করার লাগে না, সেও করে না, তবু আজ নিল। জেন্টস পারফিউমের সুগন্ধে কুয়াশার নাক সহ মাথা পর্যন্ত ঝাঝা করে উঠল। শিশির সম্পূর্ণ তৈরি হয়ে এগিয়ে গেল কুয়াশার কাছে। এগিয়ে গিয়ে ঝুঁকলো কুয়াশার দিকে, বলল। এভাবে গিলছিস কেন চোখ দিয়ে? এখন মাতোয়ারা হয়েও লাভ নেই। আমি বাইরে যাব, তবে রাতে ফ্রি থাকবো তখন। সম্পূর্ণ বাক্য পুরো না করে চোখ টিপল সে। কুয়াশা ফুঁসে উঠল, বুকে ধাক্কা দিয়ে বলল। তুমি তো আচ্ছা ঠোঁট কাটা পাবলিক দেখছি। মুখে কিছুই আটকায় না। অসভ্য বোনো ওল একটা। এই সরো তো। বলে আবার ধাক্কা দিল, কিন্তু শিশিরকে সে দুইবার ধাক্কা দিয়েও সরাতে পারল না এক চুল পরিমাণ। শিশির ঠোঁট কামড়ে দুষ্টু চোখে হেসে যাচ্ছে, বলল। হ্যাঁ, তো নিজের বউর কাছে অসভ্য হব না তো পাড়ার লোকের বউর কাছে অসভ্য হব? কুয়াশা এবার আরও ফুঁসে উঠল। 2 হাত দিয়ে ঝুঁকে থাকা শিশিরের চুলগুলো মুঠোয় পুড়ে ঘুরিয়ে দিল, বলল।
তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে বোনা ওলের বাচ্চা। এই তুই লোকের বউই দেখে বেড়াস? শিশির হেসে ফেলল বউয়ের এই ওভার পজিটিভনেস দেখে। এই বউ জাতিগুলোই কি এমন স্বামীদের ওপর ওভার পজিটিভ? বলল, গোবর ঠাসা তুই একটা, গোবর ঠাসা তুই একটা। নিজের বউকে দেখিয়ে দিন যায়, লোকের বউ দেখবো কখন? বলে থেমে আবার বলল, আর হ্যাঁ, তুই বউ দেখার প্রসঙ্গে গেলি কেন? ছিলাম তো আমি অসভ্য তুমি দেখানোর কথায়, সাধে তো বলি না গোবর ঠাসা। শেষ বাক্য বলতে বলতে মাথার চাটি মারল কুয়াশা আহ করে উঠল, মাথা ডলতে লাগলো, চোখ মুখ খুঁজে। এরপর শিশির উঠে পড়ল, কাছেই দাঁড়িয়ে থেকে বলল, তুই সব ট্রিপিক্যাল বউদের মতো স্বামীর উপর ওভার পসেসিভ, এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না গোবর ঠাসা। কুয়াশার নাক ফুলাতে ফুলাতে বলল, এটা হওয়া লাগে না, এমনিই চলে আসে। সব বউরাই স্বামীর জন্য একটু বেশি চিন্তা করে। ওসব তুমি বুঝবে না, যাও বিদায় হও এখন। শিশির চোখ ছোট ছোট করে তাকালো, আবারও মাথায় চাটি মারল, বলল, গোবর ঠাসা একটা, মনে রাখবি অতিরিক্ত কিছু ভালো না। কুয়াশা উত্তর করল না। শিশির আবার ঝুঁকে বলল, তবে তোর একটা জিনিস অতিরিক্ত ভালো লেগেছে। কুয়াশা শিশিরের দিকে চোখ ছোট ছোট করে আগ্রহ নিয়ে তাকিয়ে প্রশ্ন করল, কি? শিশির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই অতিরিক্ত স্ট্রং। কুয়াশা শিশিরের কথা ধরতে পারল কি? পারল বোধহয়। রেগে মেগে ধাপধুপ করে কয়েকটা কিল ঘুষিয়ে চাপড় বসিয়ে দিল শিশিরের বাহু ও পিঠে। শিশির হাসলো, উঠে কুয়াশার দিকে তাকালো, শিশিরকে আবার ধাক্কা দিয়ে বলল, যাও তো অসভ্য। বলে শুয়ে পড়ল কম্বল মুড়ি দিয়ে। শিশিরও আর জ্বালালো না গোবর ঠাসা নামক বউটাকে। হাত দিয়ে চুল ঠিক করতে করতে চলে গেল সে। আজ সবটা দিনই মেঘলা ছিল, সূর্য ওঠেনি। শীতের দিনে এই একটা জ্বালা। সূর্য মামার দেখা মেলা বড় দায়। সন্ধ্যা হয়ে গেছে, বাড়ির আত্মীয় স্বজনরা সকলে চলে গেছে, শশীরাও চলে গেছে। কুয়াশা, ইয়াসমিন বৃষ্টির ঘরে বিকেল থেকে গল্প করছিল। এখন তারা বৃষ্টির ঘরেই সময় কাটায়। রাত 9টার দিকে রাতের খাবার খেয়ে কুয়াশা নিজের ঘরে পড়ছে। শিশির তার ঘরে আছে। শিশির পড়া শেষ করে শুতে চলে গেল। শীতের রাত জেগে পড়তে বিরক্ত লাগে। শিশির বিছানায় পড়ছে। রাত 11টা বেজে গেছে। কুয়াশা চাদর রেখে বাথরুমে গেল। কিছুক্ষণ পর এসে নিজের প্রয়োজনীয় কাজ সারল। শিশির দেখল কুয়াশাকে, বই রেখে ডাকলো, এদিকে আয়। কুয়াশা মিররের সামনে থেকে গিয়ে কাছে দাঁড়ালে সে কুয়াশার শরীর থেকে ওড়নাটা নিয়ে নিল টান দিয়ে। সেটা পাশে রেখে লাইট অফ করে দিয়ে কুয়াশাকে নিয়ে শুয়ে পড়ল। কুয়াশার স্বামীর অভিরুচি বুঝল, কিছু আর বলল না, সায় দিল শুধু। কেটে গেল একটা সপ্তাহ। আজ থেকে শিশিরের পরীক্ষা শুরু। সকাল থেকে সে সবেরই প্রস্তুতি নিচ্ছে। কুয়াশার গিন্নির মতো সব রেডি করে দিয়েছে। সকাল 10টা থেকে শুরু। শিশির রেডি হয়ে বাবার ঘরের দিকে গেল। পেছনে গেছে কুয়াশাও গেল, পেছন পেছন কুয়াশাও গেল। গিয়ে দেখলো জাকির মালিথা শুয়ে চোখের উপর ভালো হাতটা দিয়ে রেখেছে। দরজার সামনে থেকে ডাকলো, বাবা। ছেলেটাকে হাত সরিয়ে তাকালো, ভেতরে আসতে বললেন। শিশির গিয়ে বাবার সামনে সালাম দিল। তিনি উত্তর নিলেন। বাবার পাশে বসলো সে। আবার অবশ হাতটার উপর হাত রেখে বলল, বাবা আমার জন্য দোয়া রেখো, আজ থেকে পরীক্ষা, তোমার ছেলে যেন তোমাদের স্বপ্ন পূরণ করতে পারে। জাকির মালিথা অমায়িক হাসলেন। ভালো হাতটা ছেলের পিঠে রাখলেন, হাত বুলিয়ে দিতে দিতে বললেন, আমার এবং আমাদের সকলের দোয়া সব সময় তোমার উপর। আল্লাহ সব কিছু ভালো করবেন ইনশাল্লাহ। আমার ছেলে সফল হবে, তার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। দেখে শুনে সাবধানে যাবে আমার বাবা। শিশির অমায়িক হাসলো, বাবার বুকের উপর মাথা রাখলো। তিনি মাথায় হাত বুলিয়ে দিলেন ছেলের। কুয়াশা সব দেখলো পাশে থেকে। হিংসাত্মক বাক্যে বলল, শুধু ছেলেকেই ভালোবাসবে নাকি আমাকেও একটু চোখে দেখবে? শিশির মাথা তুলে চোখ ছোট্ট করে তাকালো। কুয়াশা পাত্তা দিল না। জাকির মালিথা হাসলেন মেয়ের কথায়, কাছে রাখলেন। কুয়াশা এগিয়ে গেলে তিনি বললেন, এটা তো আমার মা,
আমার কোহিলী মায়ের জন্য সব সময় আলাদা ভালোবাসা তোলা থাকে। কুয়াশা গদগদ হয়ে হাসলো। শিশির আগের ন্যায় চেয়ে রইল। কুয়াশা মুখ ঝামটালো। বাবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল দুজনই। নিচে এসে সকলকে পেল। মায়েরা রান্নাঘর থেকে এসে সকলের উদ্দেশ্যে সালাম দিল শিশির। এরপর সকল থেকে একে একে দোয়া নিল। জাকিয়া কপালে চুমু দিয়ে দোয়া করলো। আম্বিয়া আজমিরা মাথায় হাত বুলিয়ে দোয়া করলো। সকাল 8টা বলে তুষার রাও বাড়িতে। শনিবার হওয়াতে জাহিদ মালিথাও আছে। সকলের থেকে দোয়া নিল। হিম বেস্ট উইশ জানালো। নিহার কথা বলতে বলতে বাহিরে অবধি গেল, সাথে কুয়াশাও। দরজার সামনে থেকে কুয়াশাও অল দ্য বেস্ট বলে কিছু কথা বলল। বিদায় নিয়ে বেরিয়ে গেল সে। এক একটা দিন পার হয়ে চলে গেল বেশ কয়েকটা সপ্তাহ। জানুয়ারি মাস শেষ হয়ে গেছে। ফেব্রুয়ারি মাস পড়েছে কিছুদিন আগে। সকলে দৈনন্দিন জীবন নিয়ে গতিতে চলছে। পড়াশুনো সহ সংসার জীবনের সকল কাজই সব ছেলেমেয়েগুলো চালিয়ে যাচ্ছে। বাড়ির বড়রা নিজেদের সংসার সহ প্রতিটি সন্তানকে আগলে রেখে দিন পার করছেন। কুয়াশা নিজের পড়াশোনা সহ সংসারে মন দিয়েছে। স্বামীর সেবা সহ স্বামীর যত্ন নেওয়া, টুকটাক সকল কাজের মাধ্যমে কাজ শেখা সবই করে। রান্নাবান্না বেশ শিখে গেছে। মাঝে মাঝে সে আর ইয়াসমিন মিলে রান্না করে সকলকে খাওয়ায়। তার 1-2 মাস পরেই নির্বাচনী পরীক্ষা শুরু হবে। শিশির নিজের ক্যারিয়ারের পেছনে দৌড়ে চলেছে। বউয়ের প্রতি দায়িত্ব আর যত্ন অবশ্যই কমায়নি। খুনসুটিময় ভালোবাসার সংসার তাদের মিষ্টতা পরিপূর্ণ। নিজেদের সত্তাকেও ধরে রেখেছে। সুযোগ পেলেই কেউ কাউকে ছাড় দেয় না। ঝগড়া বাঁধিয়ে তা চুলোচুলি পর্যন্ত গড়িয়ে যায়। 2-1 মাস পর বউয়ের থেকে পরিবার থেকে দূরে যাবে, এই জন্য সকলকে একটু বেশি সময় দেবার চেষ্টা করে। প্রয়োজন ছাড়া বাড়িতেই বেশি থাকে আর হাসি আড্ডাতে মাতে। বাইরে চলে গেলে বিশেষ করে এই পরিবারের এই হাসি মজাটাই বেশি মিস করবে সে। তাদের পরিবার বেস্ট। বৃষ্টি এই মাসের শেষে ডেলিভারি ডেট দিয়েছে। তাকে এখন সম্পূর্ণ রকম রিল্যাক্স মুডে চলতে বলা হয়। সব সময় ভালো কিছু সাজেশন দেয়া হয়। সব কিছু করে শাশুড়িরা। বৃষ্টির শরীর অনেকটা ফুলেছে। হরমোনাল চেঞ্জের জন্য শরীরের কিছু কিছু অ্যালার্জির টাইপ চুলকানি হয়েছে, যেগুলো সবসময় চুলকায়। তুষার ডিউটি সহ বউকে সামলায়। রাতে বৃষ্টির সম্পূর্ণ দেখভাল সে করে। সারাদিন ডিউটি করে এসেও তার মাঝে কোনো ক্লান্তি ভাব থাকে না হবু সন্তানের জন্য। সন্তান আসার সুখ সে সব সময় টের পায়। বৃষ্টি শুধু মুগ্ধ হয়। রাতে অর্ধেক সময় ঘুমায় আর অর্ধেক সময় তা জেগে থেকে যায়। সে সময় তুষার নিজে না ঘুমিয়ে বউকে সঙ্গ দেয়। নিহার জানুয়ারি মাসের মাঝে বাংলাদেশের নৌবাহিনীতে সশস্ত্র কমিশন অফিসার ক্যাডেট পদে আবেদন করে এসেছে। আবেদনে এপ্রিল মাস পর্যন্ত চলবে নাকি, এরপর পরীক্ষার জন্য চলে যেতে হবে জানিয়েছে। সেখানে পরীক্ষায় উত্তীর্ণ হলে তার ট্রেনিং শুরু। শশীর সাথে আগের মতোই সম্পর্ক ধরে রেখেছে। ব্যস্ততা অবশ্য কম কথা হয় এবং তবুও শাসন সহ ভালোবাসা কম হয়নি। শশী এসএসসি পরীক্ষা আর দেরি নেই। সে পুরো দমে এখন পড়াশোনায় ডুবে থাকে। তাকে একটা কথা সবসময় মনে করিয়ে দেয় নিহার, যে ভালো রেজাল্ট না করলে বিয়ে ক্যান্সেল। ফাগলিটার এই ভয়ে বই নিয়ে ডুবে থাকে। হিমেরও পরীক্ষা শুরু হয়েছে। সে এবার ক্লাস 10-এ উঠবে। ছেলেটার বুদ্ধি বাড়ছে। সকলের সাথে তাল মিলিয়ে চলতে চায় এখন। বড় ভাইগুলোকে দেখে তাদের মতো চলার চেষ্টা করে। সেও স্বপ্ন বুনে শুরু করেছে। মায়ের কাছে জানিয়েছে ডক্টর হবার ইচ্ছে তার। এটা এখনও বাড়িতে কেউ জানে না। সেও সাহস পায় না বলার। আজমিরা স্বামীর পাওয়ার অংশ থেকে ছেলের স্বপ্ন পূরণ করার চেষ্টা ভাবনা করছেন। কুয়াশার চিন্তা করতে হয়নি কখনো। জাকির মালিতা সহ জাহিদ মালিতা তুষার দিয়ে গেছেন। হিমের বেলায় একটু ভাবনা পাল্টেছেন। স্বামীর অংশ যখন আছেই, সেটা না হয় ছেলের পেছনেই দিক। এখন শুধু পরিবারের সাপোর্টের প্রয়োজন। ইয়াসমিন তুহিন সংসার জীবন এগিয়ে যাচ্ছে। ইয়াসমিন ফাইনাল ইয়ারের পরীক্ষা দিয়ে জানিয়েছে আর পড়বে না। পড়াশুনো তার ইচ্ছে নেই। বেবি নেবার জন্য উঠে পড়ে লেগেছে সে। তুহিন এমএসসি কোর্সটা কমপ্লিট করতে বলেছে। এরপর
এসব নিয়ে ভাবতে বলেছে, কিন্তু সে পড়বে না জানিয়েছে। তুহিনও বউকে এই নিয়ে আর কিছু বলেনি। যার নিজেরই ইচ্ছে শক্তি না থাকে তাকে অন্যরা বলে কি করবে? জাকিয়া, আম্বিয়া, আজমিরা আগের মতোই চলাফেরা করে। জাকিয়া স্বামী সেবায় সব সময় ব্যস্ত বেশি থাকে। সঙ্গ হিসেবে দু জাকে পাশে পায়। জাকির মালিথার প্রচুর সুস্থ হবার ইচ্ছে শক্তি, যেটা দ্বারা তিনি দিন দিন উন্নতির দিকে যাচ্ছে। মাসে মাসে ঢাকায় গিয়ে চেক আপ করিয়ে আনার কথা ছিল। আগের মাসেও গিয়েছিল। ডক্টর জানিয়েছে রোগী সুস্থ হবার প্রচুর ইচ্ছে শক্তি, যার জন্য রিকভার করতে টাইম নিচ্ছে না। এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ খুব জলদি আবার হাঁটতে পারবে জাকির মালিথা। জাহিদ মালিথা সুযোগ পেলেই বাড়িতে আসে, এসেই ভাইকে সঙ্গ দেয়। তিনিও ভাইয়ের ব্যায়াম করান। বিকেলে তিনি হুইল চেয়ারে করে নিয়ে ভাইয়ের সাথে হাঁটতে যান। আগের অভ্যাসটা ধরে রেখেছে, তবে এখন তা ভিন্ন তরিকায়। ভাই তার আবার আগের মতো নিজের পায়ে হেঁটে হাঁটতে বেরোবে এই প্রত্যাশায় দিন গুনছে। রিজভী, স্মৃতি, ঈশা, মিহির নিজেদের জীবনে এগিয়ে যাচ্ছে। রিজভী স্মৃতি সংসার সহ পড়াশুনো চালিয়ে যাচ্ছে। স্মৃতি বাবার বাড়িতে থাকে। রিজভী 1-2 সপ্তাহ পর পর শ্বশুর বাড়িতে যায়, বউয়ের সাথে সময় কাটায়। এভাবেই সকলের গত দিনগুলো কেটে যাচ্ছে। নিজের আপন সত্তাকে ধরে রেখেই এগিয়ে যাচ্ছে সকলে। আজ শিশিরের পরীক্ষা ছিল। বিকেলের দিকে মাত্রই বাড়িতে এলো। শীতের আবহাওয়াটা অনেকটা কমে আসছে। মাঘ মাসের অর্ধেকটার বেশি চলে গেছে কিনা। নিজের ঘরে এসে দেখলো কুয়াশা নেই, হয়তো বৃষ্টির কাছে। ভেবে বাহিরে এসে ডাকলো, কুয়াশা, এই কুয়াশা। ডেকে নিজের ঘরে ঢুকতে ঢুকতে বলে এলো কফি করে আনতে। মাথা ধরেছে তার, প্রচুর চাপ যাচ্ছে। কুয়াশার ডাক শুনে তৎক্ষণাৎ চলে এসেছে। এসে দেখলো বাহিরে জামা কাপড় চেঞ্জ করছে সে। জিজ্ঞেস করে, এখন কফি খাবে? দুপুরের খাবার খেয়েছো? হ্যাঁ খেয়েছি, বাইরে মাথা ধরেছে, কফি লাগবে। কাটকাট কথায় কুয়াশায় তাকালো শিশিরের মুখের দিকে। কেমন শুকনো হয়ে গেছে মুখটা। দেখে গলে গেল সে। এগিয়ে এলো দরজার সামনে থেকে। শিশির বিছানায় বসলো, সেও পাশে গিয়ে বসলো। বলল, এত চাপ কেন নিচ্ছ? চাপ একটু কমাও। শিশির তাকালো কুয়াশার পানে, বলল, একাই চলে আসে, চাপ নিতে হয় না। দীর্ঘশ্বাস ফেললো কুয়াশা তা শুনে। বলল, আবার কবে আছে পরীক্ষা? 11 দিন পর আছে। গোসল করবে? হ্যাঁ। শুনে নিয়ে কুয়াশা উঠে যেতে নিলে শিশির আটকে দিল। উঠে দরজা বন্ধ করে এলো। বলল, আগে গোসলের সঙ্গতে। বলেই শুয়ে পড়ে কুয়াশাকে টেনে নিল। কুয়াশা আর উচ্চবাক্য করল না। সে কখনো তা করে না অবশ্য। অসুস্থ না থাকলে স্বামীকে কখনো ফেরায় না। এ বিষয়ে হাদিসটা বৃষ্টি তাকে শুনিয়েছিল সেই শুরুর দিকে। রাত বাড়তে বাড়তে শিশিরের গায়ে জ্বর এসে হানা দিল। শরীরে অনেকটা জ্বর উঠেছে। পড়ার আর শক্তি পেল না। 9টার দিকে উঠে পড়ল। কুয়াশাকে ডাকলো, সে নিজের ঘরে পড়ছে। কুয়াশা এসেই দেখলো শিশিরকে অনেকটা অস্বাভাবিক লাগছে। চোখ মুখ লাল হয়ে গেছে। আঁতকে উঠল সে। তড়িঘড়ি করে বিছানায় বসে থাকা শিশিরের কাছে এলো। বলল, এই তোমায় এমন লাগছে কেন? জ্বর উঠেছে অনেকটা। বলেই শুয়ে পড়ল। কুয়াশা তড়িঘড়ি করে চেক করলো। সত্যি জ্বরে পুড়ে যাচ্ছে শরীর। সে তড়িৎ ফার্স্ট এইড বক্স থেকে জ্বরের প্রাথমিক অ্যান্টিবায়োটিকগুলো বের করে পানি নিয়ে শিশিরকে উঠতে বলল। শিশির উঠে আগে খেয়ে নিল। কুয়াশা বলল, মাথায় পানি দিতে হবে মনে হচ্ছে। শিশির কোনো কথা বলল না। ভালো লাগছে না তার। কুয়াশা বাথরুম থেকে বালতি করে পানি আনলো, মায়ের ঘরে গেল। এরপর কিছুক্ষণ পর ফিরে এলো হাতে পলিথিন টাইপ কাগজ নিয়ে। পেছন আজমিরাও এসে চেক করে বললেন, জ্বর তো ভালো আশায় এসেছে রে। উত্তরে কুয়াশা বলল, হ্যাঁ, কি করব আম্মু? আজমিরা মেয়ের অস্থিরতা দেখলো। সে জ্বর তার শরীরে। এদের এতটা ভালোবাসাবাসি কবে কিভাবে হলো? আজমিরা বললেন, তুই পানি দিতে থাক, আমি বড় বুবুকে ডাকি, না হলে হাসপাতালে নিতে হবে। কুয়াশা সম্মতি দিয়ে স্ত্রীর দায়িত্ব পালন করতে লাগলো। শিশিরকে ডাকলো। সে ঘুমে না, কিন্তু তাকিয়েও না।
একটু ঘুরে শুতে পড়ল। শিশির কথা না বলে তাই করলো। কুয়াশা মাথার নিচে কাগজটা দিয়ে কাগজের নিচে বালিশ দিল। শিশিরের শরীরে কম্বলটা ভালোভাবে জড়িয়ে দিল। এরপর বালতির পানিতে কাগজের নিচটা ডুবিয়ে দিল। মগে করে পানি তুলে শিশিরের কপাল সহ মাথায় পানি দিতে থাকলো। প্রথমে পানি পেয়ে শরীরটা কাটা দিল শিশিরের। শীতে অতিরিক্ত শীত করছে আর অসহ্য লাগছে। জ্বরটা খুবই ভয়াবহ রূপ নিয়েছে। কুয়াশা পাশে বসে এক হাতে পানি ঢালতে লাগলো আর এক হাতে শিশিরের চুলে বিলি কাটতে লাগলো। কপাল সহ মাথার ম্যাসেজ করলো হাত দিয়ে। বলল, আরাম লাগছে? হুম। শিশিরের ছোট্ট উত্তর শুনে বলল, এতটা জ্বর উঠলো কখন? এসব টেনশনের জন্য হচ্ছে। তুমি টেনশন কমাও তো। শেষ কথাটা বিরক্ত নিয়ে বলল। শিশির উত্তর করলো না। এরই মাঝে জাকিয়া, নিহার আর আজমিরা এলো। এসে জিজ্ঞেস করলো খুব বেশি জ্বর কিনা। কুয়াশা জানালো বেশি। জাকিয়া বললেন, পানি ঢেলে দেখ কি হয়, নয়তো ডক্টরের কাছে নিতে হবে। কুয়াশা সম্মতি দিল। জাকিয়া ছেলের কাছে এসে বসলেন। আজমিরাও একপাশে বসে রইলেন। নিহার ডিভানে বসলো। অনেকক্ষণ এক নাগারে পানি ঢালতে ঢালতে জ্বরটা নিয়ন্ত্রণে এলো। এছাড়া অ্যান্টিবায়োটিকের জন্য জ্বরটা ছুটল। তখন শরীরে ঘেমে উঠতে লাগলো। শিশির জেগেছিল জানালো তা। কুয়াশা চেক করে দেখলো সত্যি অনেকটা ছুটেছে জ্বর। মায়েদের কাছেও বলল। জাকিয়া জানালেন আর পানি দিতে হবে না, শরীরটা মুছিয়ে দিতে বলেই আরও কিছু নির্দেশনা দিয়ে নিহার সহ ওরা চলে গেল। মায়েরা যেতেই দরজা বন্ধ করে এলো। কম্বল সরিয়ে শিশিরকে উঠতে বলল। শিশির উঠে বসলে শরীর থেকে শার্ট সহ পাতলা সোয়েটার ছিল কুয়াশা নিজেই খুলে নিল এক একে। শিশির নির্বিকার সামনে বসে তোয়ালায় ভিজিয়ে পুরো শরীর মুছতে লাগলো। শিশির এখন একটু সুস্থতা পেয়ে কুয়াশার দিকে পূর্ণ দৃষ্টি দিল। কুয়াশা নিজের কাজে মগ্ন। সে বলল, এত দায়িত্ববান হওয়া কবে থেকে শিখলে? কুয়াশার প্রশ্ন পেয়ে তাকালো। মুচকি হেসে বলল, আমার দায়িত্ববান স্বামীর থেকে শিখেছি। আমার দায়িত্ববান স্বামীকে দেখে শিখে গেছি আপনা আপনি যে নিজের জিনিসের প্রতি কতটা দায়িত্ববান ও যত্নবান হতে হয়, আর তা কতটা ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়। শিশির হৃদয় জোড়ানো উত্তর পেয়ে প্রশান্তিময় হাসলো মুখ খুলে। কুয়াশার কপালে চুমু দিয়ে বলল, বড্ড পাকনা হয়েছিস তুই, সেটা কি জানিস? হ্যাঁ জানি। শিশির আবার হেসে ফেলল। কুয়াশার মাথায় আলতো করে চাটি মেরে বলল, আমার গোবর ঠাসা আল্লাদি বউটা পাকনি হয়েছে। কুয়াশা মাথায় মেরে আবার আহ্লাদি কথা বলায় বিরক্ত হলো। ভ্রু কুচকে বলল, হ্যাঁ তো এটা মেরে বলার কি হলো, বুনোল একটা। বলেই আবার নিজের কাজে মন দিল। শিশির বলল, আর লাগবে না, যা সব গুছিয়ে আয়। কুয়াশার কথা না বাড়িয়ে বালতি তালতি নিয়ে গিয়ে বাথরুমে রেখে এলো। শিশির বলল, একটা পাতলা টি শার্ট দে। কুয়াশা এনে হাতে দিলে সে পরে শুয়ে পড়ল। লাইট অফ করে দিতে বলল, ঘুমাবে সে। কুয়াশা বন্ধ করে এসে শুয়ে পড়ল। শিশির কুয়াশাকে টেনে বুকে নিয়ে গলায় মুখ গুজে দিল। কুয়াশা টের পেল শরীরটা এখনো গরম গরম। মাথার চুলে আঙ্গুল চালাতে লাগলো স্বামীর। শরীর এখনো গরম আছে? সেরে যাবে। উত্তর দিয়ে কুয়াশার পেটে জড়িয়ে ধরল শক্ত করে। ঘুমানোর চেষ্টা করলো। কুয়াশা চিত হয়ে শোয়া। অন্ধকার ঘরে দীর্ঘ একটা শ্বাস ফেলল। তাকিয়ে থেকে কিছু কথা ভাবতে থাকলো। থাকবে কি করে সে আর কিছুদিন পর থেকে এভাবে রাত কাটিয়ে, যার ভয়ঙ্কর অভ্যাস হয়ে গেছে, যে স্বামী আদর ভালোবাসা তার রোজকার অভ্যাসে পরিণত হয়েছে, তাকে ছাড়া কি এক একটা দিন রজনী কাটবে তার? এ তো তুষের আগুনের ন্যায় জ্বলবে অন্তর, যা ধিকি ধিকি করে জ্বলে কিন্তু সহজে নেভে না। ভাবতে ভাবতে মাথা কাত করে শিশিরের কপালের পাশ বরাবর ঠোঁট দাবিয়ে গাঢ় চুমু আঁকলো। শিশির ঘুমিয়ে গেছে, তার নিঃশ্বাসের গাঢ়তা তা জানান দিচ্ছে। সেও চোখ বুঝল। ক্ষণিকের দূরত্বটাই যেন সে ধৈর্যশীল হয়। ঘড়ি সময়ের কাঁটা ঘূর্ণমান, তেমনি তা ঘুরতে ঘুরতে আরও কয়েকটা সপ্তাহ কাটিয়ে দিল। আজ শিশিরের শেষ পরীক্ষা ছিল। পরীক্ষা দিয়ে এসে একটু রিল্যাক্স মুডে ছিল, কিন্তু সেই রিল্যাক্স মুডে ভাটা পড়ল ভোর 5টার দিকে। ভোর 5টার দিকে বৃষ্টির প্রসব বেদনা শুরু হলো।
তুষারের চিৎকারে জাকিয়া ছুটে এলেন। এসে দেখলেন পানি ভাঙছে। আম্বিয়া তড়িঘড়ি করে বৃষ্টিকে এসে আগলে ধরল। জাকিয়া ছেলেকে সান্ত্বনা দিলেন। বাড়িতে কোনো জায়েরা নর্মাল ডেলিভারির কাজও জানা নেই। শিশির, কুয়াশা, নিহার, তুহিন, ইয়াসমিন, হিম সকলেই ছুটে এসেছে। ওরা তিনজনেই ঘরে আর ঢুকলো না। কুয়াশা বৃষ্টির অবস্থা থেকে ভয় পেয়ে গেল। বৃষ্টির চিৎকার সকলে নাড়িয়ে তুলল। এদিকে তুষার দিশেহারা হয়ে উঠল। বৃষ্টির যন্ত্রণা মাপার ক্ষমতা তার হচ্ছে না, কিন্তু বৃষ্টির অবস্থা দেখে তার মাথা চক্কর দিচ্ছে। ইয়াসমিন, কুয়াশা এগিয়ে এসে বৃষ্টির কাছে বসে পড়ল। আজমিরা আতঙ্কিত স্বরে বললেন, বুবু, এখানে হবে না, হাসপাতালে নিতে হবে। জাকিয়াও সেটা ভাবলেন। আম্বিয়া বৃষ্টিকে একের পর এক সাহস দিয়ে চললেন। জাকিয়া তড়িঘড়ি করে ছেলেকে বললেন, তুষার আব্বু, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স ডাক। তা শোনা মাত্র 1 সেকেন্ডও দেরি করল না, তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্স ডাকতে ফোন হাতে নিল। এদিকে আজমিরা সহ কুয়াশা, ইয়াসমিন প্রয়োজনীয় জিনিস গুছিয়ে দিল। এত সকালবেলা অ্যাম্বুলেন্স আসলো 15 মিনিট মাঝে। এখন কথা হচ্ছে, এতগুলো সিঁড়ি ভেঙে বৃষ্টিকে নিচে অবধি নিবে কি করে? এই চিন্তায় মাথা নষ্ট হয়ে গেল। বৃষ্টি উঠে বসতে পর্যন্ত পারছে না। তুষার বাহিরে অ্যাম্বুলেন্সের কাছে থেকে ছুটে এলো। শিশিররা নিচেই আছে। তারা ডক্টর ঠিক করছে ফোন দিয়ে দিয়ে সাথে রক্তের সন্ধান করছে ইমার্জেন্সির মাধ্যমে। এসব আগে থেকে কিছু করা হয়নি। তুষার এসে মায়েদের মুখে সব শুনে 1 সেকেন্ডও দেরি করলো না। জিজ্ঞেস করলো, আম্মু, কোলে তুললে বেবির সমস্যা হবে। জাকিয়া, আম্বিয়া, আজমিরা তিনজনেই ছেলের দিকে তাকালেন। তুষারের অবস্থা একটু বোঝার চেষ্টা করলেন। ছেলেটা যে বৃষ্টির চোখে হারায়। জাকিয়া মাথা নাড়িয়ে না উত্তর বোঝালো, বলল, করে নে। তুষারকে খুব এলোমেলো লাগছে। শোনা মাত্র তৎক্ষণাৎ কোলে তুলে নিল বৃষ্টিকে। বৃষ্টি মূলত ব্যথাটা সহ্য করার চেষ্টা করছে, কিন্তু সহ্য করতে সক্ষম হচ্ছে না। এই যে পিরিয়ড ব্যথার থেকে ভয়ঙ্কর সহ্য হবে কি করে? তুষার বৃষ্টিকে ওই অবস্থাতেই কোলে তুলে নিল। বৃষ্টির ব্যথার চোটে তুষারের হাতের বাহু সহ কাঁধ খামচে ধরল। তুষারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। অতি সাবধানে বৃষ্টিকে নিয়ে বেরিয়ে একটা সিঁড়ি ভেঙে নিচে নামল। কুয়াশা, ইয়াসমিন অবাক চোখে চেয়ে রইল। একটা হবু বাচ্চা বা স্বামী কতটা যন্ত্রণায় আছে এ সময়ে, কতটা চিন্তা হতে পারে এ সময়ে। একজন মানুষ 45 ইউনিট ব্যথা একবার সহ্য করতে পারে, আর একজন মা যখন একটা শিশুকে জন্ম দেয় তখন 57+ ইউনিট ব্যথা সহ্য করে। এই ব্যথা একসাথে 20টি হাড় ভাঙার ব্যথার থেকেও বেশি হয়। তাহলে প্রসব বেদনা কতটা কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক ভাবা যায়। হসপিটালে আগে বৃষ্টিকে নর্মাল ডেলিভারির জন্য নেওয়া হলো। বৃষ্টির ব্যথা ক্রমশ বাড়ছে। তুষারের অবস্থা দেখে 3 ভাই সাপোর্ট হলো। তবুও শান্ত হতে পারল না সে। বৃষ্টির সাথে এসেছে আম্বিয়া, জাকিয়া, কুয়াশা শিশিরের বাইকে এসেছে। ইয়াসমিন বাড়িতে রয়ে গেছে, আজমিরাও আছে বাড়িতে। জাকির মালিথার কথাও ভুলে গেলে চলবে না। নর্মাল ডেলিভারিতেও হচ্ছে না। আধা ঘন্টা হয়ে গেল কিন্তু কিছুই হলো না। এদিকে বৃষ্টির অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। কিছুক্ষণের মাঝে ডক্টর জানালেন রোগী জ্ঞান হারিয়ে ব্যথা সহ্য করতে না পেরে জ্ঞান ফিরিয়ে ইমার্জেন্সির সি-সেকশন নিতে হবে। তুষার শুনে সেই মুহূর্তে যা মাথায় এলো বলে দিল, যেটা ভালো হয় করুন, কিন্তু আমার বউকে জলদি সুস্থ করুন, জ্ঞান ফেরান জলদি। একদম টিপিক্যাল টিভি সিরিয়ালের মতো মনে হলো কি কথাগুলো। হয়তো যে বা যারা শুনলো তাদেরই মনে হবে। কিন্তু একবারও কি তুষারের মনের অবস্থা কেউ বোঝার চেষ্টা করলো? ভালোবাসার বউ তার কষ্ট কি করে নেবে? সন্তান দুনিয়ায় আসার সুখ এক যন্ত্রণা নিজের চোখে দেখার কষ্ট আরেক। চিৎকার দিয়ে বউ তার চোখের সামনে ব্যথা সহ্য করার চেষ্টা করছে। এটা কি একটা ভালোবাসার মানুষ সহ্য করবে? তবুও তুষার স্ট্রং থাকার সর্বশেষ চেষ্টা চালাচ্ছে। কুয়াশা, শিশির, নিহার, তুহিন, আম্বিয়া, জাকিয়া সকলেই শুধু আল্লাহর নাম নিচ্ছে। আল্লাহকে ডেকে বাচ্চা ও মাকে সুস্থ থাকার কামনা করছে।
কিছুক্ষণের মাঝে বৃষ্টি জ্ঞান ফিরেছে। সি সেকশনে নেওয়া হলো, সার্জারি করতে হবে। সব ঠিকঠাক করলো শিশিররা। রক্তসহ বড় ডক্টর আনালো। সকলের অপেক্ষা যেন শেষ হচ্ছে না। তুষার না পারছে স্থির থাকতে, না পারছে মা চাচিদের সামনে প্রকাশ করতে নিজের ভেতরের অস্থিরতা। 1 ঘন্টা পার হয়ে গেল, কোনো খবর পায়নি তারা। টেনশন মাথায় ছিঁড়ে যাচ্ছে সকলের। আরও কিছুক্ষণ পর একটা নার্স এসে জানালেন বেবি হয়েছে, কিন্তু কোনো রেসপন্স করছে না। বেবি মা সুস্থ আছে। এই কথা শোনা মাত্র সকলে কেঁপে উঠল। প্রথম নতুন অতিথি আসার কথায় আনন্দিত হবে নাকি কষ্ট পাবে কোনটা? এক আনন্দ বার্তা তো দিল, কিন্তু তার সাথে আতঙ্কিত বার্তা কেন দিল? নার্সের কথা শুনে তুষার সহ প্রতিটা সদস্যের মাথায় চক্কর দিল। তুষারের বুক ব্যথা অনুভব হলো। এতক্ষণ যদি বাবা হবার উত্তেজনা ও বউয়ের অবস্থায় অস্থির ছিল, কিন্তু এখন তা পাথর সমান ভারী বস্তু চাপানোর মতো বুকে ব্যথা অনুভব রূপ নিল। দিশেহারা হয়ে উঠল সে। অস্বাভাবিক দেখা গেল। একটা সদ্য বাবার কি হাল হয় এই দুঃসংবাদে তা উপস্থিত সকলে দেখল। জাকিয়া অবস্থা কি বলবো। তিনি কিছু মাস আগেই স্বামী সন্তানের মৃত্যুর মুখ থেকে ফিরে আসতে নিজের চোখের সামনে দেখেছে, আর এখন আবার তারই প্রথম সন্তানের প্রথম আলো ঘরে প্রবেশ নাই করতে এমন একটা দুঃসংবাদ সহ্য করবে কি করে তিনি? প্রথম দাদি হবার সুখময় প্রাণ জুড়ে বিরাজ করত, আর আজ এই সদ্য দাদি হবার সুখ গ্রহণ করতে পারছে না। আল্লাহ ওনার একই পরীক্ষা নিচ্ছেন। তার সংসারে একই হাল হচ্ছে। বুকের ভেতরে তোলপাল শুরু হলো। চোখ উপচে পানি পড়া শুরু করলো। নিজেকে শক্ত করার বৃথা চেষ্টা করলেন। ওনার বড় মানিকের দিকে তাকালেন। তুষারের চোখে স্পষ্ট ব্যথা। সেই ব্যথা যেন উপচে আসতে চাইছে। কুয়াশা বুক কেঁপে উঠল দুঃসংবাদ শুনে। পাশে থাকা শিশিরের হাত খামচে ধরল। চোখ টলমলে পানি। শিশির এক পলক কুয়াশাকে দেখে সে নিজেও দিশেহারা হলো। সদ্য চাচু হবার উত্তেজনায় যেন নিমেষেই ভাটা পড়ল। হাসি মুখে আসতে গিয়েও যেন এলো না। নিহার তুহিন পাশে থেকে বড় ভাইয়ের কাঁধ ধরল আশ্বাসের সঙ্গ দিতে। দুজনে একসাথে বলল, ভাই আল্লাহ আছেন। তুষার ব্যথাতুর নয়নে চাইল নিহারের দিকে, এরপর মায়ের দিকে। অসহায় নিষ্প্রভ নিষ্প্রাণ অর্ণিভ নয়নে মাকে তার ব্যথা বোঝাতে চাইল। জাকিয়া কি বুঝল তা? হয়তো ছেলের কষ্ট বুঝলেন। একজন মা ছাড়া আর কেই বা বুঝবে একটা সন্তানের কষ্ট, অসহায়ত্ব। জাকিয়া তড়িঘড়ি করে ছেলের কাছে ছুটে এলেন। অভয় দিয়ে বললেন, আমার আব্বু আমার বড় মানিক, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আছেন আব্বু, শান্ত হ। আল্লাহকে ডাক, আয় বস। বলে ছেলেকে বসালেন। তুষারের কিছু ভালো লাগছে না। আম্বিয়া অন্য পাশে বসলেন। শরীরে হাত বুলাতে লাগলেন। একজন মায়েরা বোঝেন এই সময়ে মনের অবস্থা কতটা ব্যাকুল হয়। শিশির তড়িঘড়ি করে ভাইয়ের পাশে কাছে হাঁটু মুড়িয়ে বসল। ভাইয়ের 2 হাতে হাত মাঝে নিয়ে বলল, ভাই সব ঠিক হয়ে যাবে, নিজেকে সামলাও। নিহার নার্স চলে যেতে নিলে জিজ্ঞেস করলো, ও কি হয়ে দুনিয়ায় এসেছে জানতে পারি? ছেলে। কথাটা শ্রবণ হতেই তুষারের অন্তর শীতল হয়ে উঠল। তড়িৎ তাকালো সেদিকে। যদি আল্ট্রাসাউন্ডে জানতে পেরেছিল 2 মাস আগে, এখন শুনল একটা ছেলে সন্তানের পিতা হয়েছে সে। কিন্তু তার অবস্থা এখন জীবন মরণের সাথে জুড়ে আছে। অস্থির ভাবটা আরও বাড়ল। দেখার সাধও জাগলো খুব। নার্স বলেই চলে গেল। তুষার 2 হাতে মাথার চুল খামচে ধরল। কোনো অনুভূতি সে প্রকাশ করল না। কুয়াশার নীরবে ভাইয়ের পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত রাখলো। এই ভাইটা তার খুব প্রিয়। তার সব সময় ভালো মন্দের খোঁজ এই ভাইটাই রাখে। আদর যত্ন এই ভাইটার থেকেই বেশি পায়। আবদারে সব এই ভাই পূরণ করে। তার এমন কষ্টের সময়ও তারও বুক কাঁপছে। সকলেই এখন শুধু আল্লাহকে ভরসা মানা শুরু করলো। একমাত্র আল্লাহই ভরসা। তাই মন প্রাণ দিয়ে আল্লাহকে ডাকা শুরু করলো। জাকিয়া নিজের কষ্টকে দমিয়ে ছেলের কষ্টে ঢাল হলেন। ছেলের পাশে বসে বুক পিঠ সমানে হাত ডলতে লাগলেন। মূলত ছেলেকে অভয় দিয়ে ব্যথা, অস্থিরতা ও ব্যাকুলতা কমানোর চেষ্টা করতে থাকেন। আর তার ঘরের প্রথম
প্রদীপের মুখে দাদি ডাক শোনার বাসনায় পোষণ করে আল্লাহকে ডেকে ফরিয়াদ করতে লাগলেন। 2 ঘন্টা পার হয়ে গেল, কিন্তু কারো অস্থিরতায় এক ছিটে ফোঁটাও কমল না। কারণ এখনও ডক্টররা কোনো আপডেট দেয়নি, কোনো সুখ সংবাদও পাঠায়নি। তুষার সকালের বেশেই এসেছিল, টি শার্ট আর ট্রাউজার তেমনই আছে। সকাল 9টা বেজে আসছে, কিন্তু কারো মুখে পানি পর্যন্ত তোলা হয়নি। বৃষ্টির বাবা ও সৎমা আসছে হসপিটাল জানিয়েছেন। অপারেশন থিয়েটারে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছে ডক্টররা। তবুও তুষার বৃষ্টির প্রথম সন্তানের রেসপন্স আশানুরূপ পাচ্ছে না। শ্বাস চলছে শুধু। সার্জারির পর ছেলেকে তুলেই বৃষ্টিকে জানানো হয়েছিল বেবির কথা। সে সজ্ঞানী ছিল, কিন্তু বেবির রেসপন্স না পাওয়ার কথা শুনে সে বড়সড় ধাক্কা খেয়েছে। বুকের পাঁজর ভেঙে আসতে চেয়েছে। কিছুক্ষণ আগে যে মরণ যন্ত্রণা হচ্ছিল সেটাও যেন বৃথা মনে হচ্ছিল। সে যন্ত্রণার কথা ভুলে সন্তানের জন্য চোখের 2 কোল বেয়ে পানি ছেড়ে দিয়ে আকুলতার আবেদনে শুধু নিস্তেজ স্বরে বলেছিল, ডক্টর, আমার সন্তানকে আমার বুকে থাকার সুযোগ করে দেন না প্লিজ। এই নিদারুণ যন্ত্রণাময় বাক্যটুকু উপস্থিত থাকা নার্স সহ ডক্টরের হৃদয় কাঁপিয়ে তুলতে সক্ষম ছিল। ডক্টররা পুরোটা ভরসা দিয়ে নিজেদের কাজে চালিয়ে যাচ্ছে, আর বৃষ্টি ওই বাক্যটুকু বলেই নিজের শরীর ছেড়ে দিয়েছে। সন্তানের জন্য সে জ্ঞান হারিয়েছিল। তার বুকে কষ্টটা কি কেউ বুঝেছে? 9টা মাস পেটে রেখে এখন দুনিয়ায় এসেই এমন দুঃসংবাদ কোনো মাটা সহ্য করবে? ডক্টর বৃষ্টির জ্ঞান ফেরাতে বলে বেবির রেসপন্স দেওয়ার চেষ্টা লেগেছেন। বৃষ্টি কিছুক্ষণের মাঝে জ্ঞান এলে তাকে ঘুমের ইঞ্জেকশন দেয়া হয়। সে এখন ঘুমে। একটা প্রাণ দেওয়ানোর মালিক স্বয়ং মহান আল্লাহ তাআলা, আর সেই প্রাণ বাঁচানোর ফেরেশতা রূপই এলেন একজন ডক্টর। ডক্টররা কখনো হার মানে না। তারা সর্বস্ব চেষ্টায় সব সময় করেন একটা প্রাণ বাঁচানোর জন্য। আল্লাহ চাইলে তারাও সফল হোক। এই যে 2টা ঘন্টার বেশি সময় চলে গেল, তবুও ডক্টররা নানান চেষ্টা করে চলেছে। হাল ছাড়তে তারা রাজি নয়। শেষ চেষ্টা পর্যন্ত করেই যাবেন। আরও ঘন্টা 2 পর ডক্টর এসে তুষারদের কাছে জানালেন বেবি রেসপন্স করেছে, বেবি কেঁদেছে। এই যে বেবি কেঁদেছে, এই বাক্যটা যেন আনন্দের ফোয়ারা ছড়িয়ে দিল সকলের চোখে মুখে প্রাণে। কি অদ্ভুত না? এই কান্না নামক বাক্যটা যে সুখের হতে পারে এটা ধারণা করে ভাবা যায়। অতি আশ্চর্য না? কিন্তু এটাই সত্যি। এই কান্নার সুখ থাকে, এই কান্নায় আনন্দ থাকে, এই কান্নায় প্রশান্তি থাকে, আর সর্বশেষ এই কান্নাটাই সকলের মনে প্রাণে চায় এবং সুখকর হয়। জন্মের পর বেবি না কাঁদলে তা আতঙ্ক বার্তা হয়ে ধরা দেয়, অথচ পরে বাচ্চাদের কান্না থামাতে আমরা কত কিছুই না করি। একেই হয়তো বলে, সব কান্না দুঃখের বার্তা হয় না, কিছু কান্না সুখ বার্তাও হয়। সকলে আশানুরূপ উত্তর পেয়ে একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে ভুলল না কেউ। তুষার আশানুরূপ বার্তা পেয়ে আনন্দে মাকে জড়িয়ে ধরে চোখের পানি নীরবে ছেড়ে দিয়ে এরপর নিজের বাবা হবার সুখ আনন্দ প্রকাশ করে দিল। তার অস্থির হৃদয়কে সে মায়ের কাছে প্রকাশ করতে চাইল। সকলের মুখে তৃপ্তিময় হাসি, চোখে টলমল পানি। আনন্দে তাদের কান্না চলে এসেছে। মালিতা ভিলে এই প্রথম ছোট্ট ছোট্ট পা মুখওয়ালা অতিথি এলো আনন্দ হয়ে। হবে না? সকলে কত শত ইচ্ছে প্রকাশ করেছিল, সব কি ভুলে গেলে চলবে? জাকিয়া কেঁদে দিয়ে ছেলেকে আগলে ধরেছে। আনন্দে মুহূর্তে তিনি নিশ্চুপ হয়ে গেছেন। এই মুহূর্ত প্রকাশ করার মতো না, এই মুহূর্ত অনুভব করার মতো। কতটা আনন্দ হয় একজন মা বাবা যখন নাতি নাতনি দাদা দাদি হয়। এটা বোধ হয় সে সকল দাদা দাদিরাই বুঝে কতটা আনন্দের হয়। জাকিয়া দাদি হয়ে গেলেন, এটাই যেন তিনি বিশ্বাস করতে পারছেন না। ছেলেকে তুলে বললেন, আব্বু, আমি দাদি হয়ে গেছি। তুষার ঠোঁটে প্রশান্তিময় হাসি ফুটিয়ে মাথা উপরে নিচ বার কয়েক ঝাঁকিয়ে হ্যাঁ সূচক বুঝালো। শিশির আনন্দে মৃদু চেঁচিয়ে বলে উঠল, এই ভাই, তুমি বাবা আর আমি চাচু হয়ে গেছে।
তুষার ভাইয়ের দিকে ফিরে একই ভঙ্গিতে একইভাবে উত্তর করলো। নিহার তুহিন একসাথে জোড়া কথা বলে উঠল, ভাই, বাতিদা চলে এসেছে আমাদের পরিবারে। আবারও একইভাবে উত্তর করলো তুষার। সাথে সাথেই 3 ভাই তুষারের উপর ঝাঁপিয়ে পড়ল। তুষার হেসে 3 ভাইকে আগলে ধরল। আনন্দ যেন কানায় কানায় পরিপূর্ণ হতে লাগলো। জাকিয়া আম্বিয়া প্রাণ ভরে দেখলেন। ওরা 3 ভাই জড়িয়ে ধরে একসাথে সব বলে উঠল, অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন ভাই, তুমি বাবা হয়েছ। তুষারও একইভাবে 3 জনকে উদ্দেশ্য করে বলল। তোদেরও অভিনন্দন, তোরা চাচ্চু হয়েছিস। বলতেই 3 জন ছেড়ে অমায়িক হাসলো। ওরা ছাড়তেই এবার কুয়াশা যা বলে উঠল তা শুনে শিশির আহত হলো। আনন্দে মুখটা তৎক্ষণাৎ পাংশুটে মুখে ধারণ করলো। বউ তার আনন্দে আটখানা হয়ে বড় ভাইয়ের বুকে গিয়ে পড়ে বলে উঠল, এই বড় ভাইয়া, আমি ফুপু হয়ে গেছি। তুষার হেসে বোনকে আগলে নিয়ে বলল, হ্যাঁ, সকল ছানাপোনাদের একমাত্র ফুফু তুই। শিশির তা শোনা মাত্রই মুখটা ফাটা বেলুনের মতো করে চুপসানো ভাব ধরে আহত স্বরে বলে উঠল, দ্যাটস নট ফেয়ার ভাই, আমার ছানাপোনাদের অন্তত ফুপু বানিয়ে দিও না। ওরা মায়ের অভাবে ভুগবে, এই জন্য বলছিলাম এসব আউল ফাউল বন্টনের সাথে বিয়ে টিয়ে দিও না, যত সব। বলেই মুখটা শুটকি মাছের মতো শুকিয়ে চুপ চুর করে ফেলল। আর সকলে শিশিরের অবস্থায় ও কথা শুনে দম ফাটা হাসিতে মত্ত হলো। আম্বিয়া হাসতে হাসতে সাবধানী বাণী দিলেন, এটা হসপিটাল। কুয়াশা একে তো লজ্জা পেল, সাথে শিশিরের অবস্থা দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার জোগান। নিহার তুহিন হাসতে হাসতে শিশিরকে দুপাশ থেকে কাঁধ জড়িয়ে বগল দাবা করল। শিশির কুয়াশা হাসি সহ্য করতে পারছে না। সেটা যেন জ্বলা আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। সে কটমট নজরে কিরমির করতে লাগলো। কুয়াশার দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, ফাসিল গবুঠাস একটা, ফুফু আবার শখ দেখো। নিহার হেসে নিয়ে বলল, থাক ভাইয়া, দুঃখ প্রকাশ করিস না। পাবলিক তোর অবস্থা দেখলে হাসতে হাসতে শহীদ হবে। কুসু, তোর ছানাপনাদের মাই হবে। হ্যাপি? আবার হাসলো সকলে। কুয়াশা কি করবে বুঝছে না, তার লজ্জা লাগছে প্রচুর। শিশির কিরমির করে উঠল নিহারের উপরে। ভালো সব মজা লাগছে তোদের না? বিশ্বাস কর, সেই মজা লাগছে। নিহারের কাটা খায়ে নুনের ছিটা দেয়া উত্তর শুনে আরো দাউ দাউ করে জ্বলে উঠল শিশির। আর সেই আগুনে যেন কুয়াশাকে জ্বালিয়ে দিয়ে ভস্ম করে দেবে ভাবটা এমন তার। তুহিন, নিহার, শিশির, তুষার খাবার আনলো মাদের জন্য ও বোনদের জন্য। ওরা বাহির থেকে খেয়ে এসেছে। বাড়িতে জানিয়ে দেওয়া হয়েছে সুসংবাদটি। সকলে টেনশনে ছিল বেবির রেসপন্স করা নিয়ে। তুষারদের এখনও দেখতে দেয়নি। বেবির রেসপন্সের পর একটু মায়ের কাছে রেখে চিকিৎসা দিচ্ছে ডক্টর। 12টার দিকে বৃষ্টি ঘুম থেকে উঠল। ফিডারিং করাতে নার্সরা সাহায্য করছে। বৃষ্টি তখনও ঘুমেছিল। উঠে সন্তানের কাছে পেয়ে সে কেঁদে দিয়েছে। নার্স অভয় দিয়ে ডক্টর ডাকলেন। ডক্টর জানালেন আপাতত আর কোনো অসুবিধা নেই, আর হবেও না ইনশাআল্লাহ। তুষারদের ভেতরে ঢোকারও অনুমতি দিয়ে গেলেন। ডক্টরের অনুমতি পেয়ে তুষার হুড়মুড়িয়ে ঢুকলো। শিশির বিরক্ত চোখে তাকালো। সবটা এই গোবর ঠাসার পারাপারি। কুয়াশা ঢুকলে একে একে সকলেই ঢুকলো। কুয়াশা ঢুকেই ছোট ছানাটাকে তোয়ালের মাঝে শুয়ে ঘুমাতে দেখে চেঁচিয়ে উঠল। আনন্দে এক লাফে বাচ্চাটার কাছে চলে গেল। আসলে কখনো এমন বাচ্চার সান্নিধ্য বড় হয়ে পায়নি। হিম যখন হয়েছিল তখনও অনেকটাই ছোট, যার জন্য এই এখনকার অনুভূতিটা তখন পাইনি। এই যে এখন এতটুকু একটা বাচ্চা, যার ছোট্ট হাত, ছোট্ট পা, ছোট্ট নাক, ছোট্ট মুখ, ছোট চোখ, এগুলো একদম নিষ্পাপ, যা দেখলে যে কারোরই আদর আদর লাগবে। আর তুষার বৃষ্টির ছেলেটা হয়েছে কিউটের ডিব্বা, যেটা দেখে ও আরোই নিজের উত্তেজনা ধরে রাখতে পারছে না। এখনকার সম্পর্ক বাদ দিয়ে ওর মাঝে ফুপুর সত্তা জেগে উঠেছে। তুষারকে ও সব সময় ভাই হিসেবে দেখে। সেক্ষেত্রে তুষারের বাচ্চাটাকে ওর আপন আপন লাগছে, খুবই আদর পাচ্ছে ওর। ভাইদের সন্তানের উপর একটা ফুপুর কতটা টান হয়, আদর আসে, ভালোবাসা জাগে। চোখ টলমল করে বাচ্চাটার কাছে হাঁটু মুড়িয়ে ফ্লোরে বসে পড়ল।
এই প্রাণটাকে নাকি হারাতে যাচ্ছিল তারা। ভাবতেই এখনো হাত পা কাঁপছে, বুক কাঁপছে। যদি সত্যি সত্যি হারিয়ে ফেলতো। ডান হাত তুলে বাচ্চাটার গালের উপর রাখলো আলতো করে। আহ, কি সুন্দর একটা অনুভূতির সাথে পরিচয় হলো। ভেতরটা উত্তেজনায় কাঁপতে লাগলো। তাদের পরিবারের ছোট্ট একটা প্রাণ এসেছে গেছে। ফুপু হয়ে এতটা আনন্দ লাগছে, তাহলে এই সময়ে তুষার আর বৃষ্টির কেমন লাগছে ভেবেই বৃষ্টির দিকে এতক্ষণ পর ভালোবাসার দৃষ্টি দিল। ইস, মুখটা শুকিয়ে আছে কিন্তু মুখে প্রশান্তিময় হাসি। বৃষ্টিও অমায়িক হেসে তাকিয়ে আছে কুয়াশার দিকে। কুয়াশা বাচ্চাটার গালের উপর হাত রেখেই পাশ ফিরে দাঁড়িয়ে থাকা জাকিয়ার দিকে টলমল চোখে তাকিয়ে বলল, আম্মু দেখো কতটুকু, আর কি কিউট হয়েছে দেখো। জাকিয়াও টলমল চোখে তাকিয়ে পাগলামি দেখছে আর দাদি হবার আনন্দ উপভোগ করছে। উপস্থিত সকলে ঠোঁটে হাসি ঝুলিয়ে কুয়াশার বাচ্চামু দেখছে। আর শিশির, ও তো বউয়ের কাছে বাচ্চাটাকে এতটা সুন্দর লাগছে সেটা দেখেই আনন্দে আটখানা হয়ে গেছে। বাচ্চা নিয়ে বউয়ের পাগলামি দেখছে আর ঠোঁটে হাসির রেখা ঝুলিয়ে রেখেছে। বৃষ্টি এতক্ষণ পর তুষারের দিকে তাকালো। তুষার ঢুকে পর্যন্ত বউ আর তার কোলের মাঝে শুয়ে থাকা ছোট্ট প্রাণটাকে দেখতে ব্যস্ত ছিল। তার যেন চোখই সরছে না আর না মন প্রাণ জুড়াচ্ছে। তুষারও তাকালো বৃষ্টির দিকে। অমায়িক হাসলো দুজন। এই অনুভূতি কি করে প্রকাশ করবে দুজন? সদ্য জন্ম নেওয়া নবজাতক আর সদ্য হওয়া মাতা পিতা, তারা কেউ কি এই অনুভূতি অনুভব করতে পারছে নাকি অনুমান করতে পারছে? পারছে কি অনুধাবন করতে? বৃষ্টির চোখ থেকে টপ টপ করে পানি পড়তে লাগলো। তুষারের চোখের পানি আভাস। হৃদয় জোড়ানো অনুভূতি নিয়ে এগিয়ে গেল বউ বাচ্চার কাছে। সে পাশের টুলে বসলো। বৃষ্টির কপাল সহ মাথায় হাত বুলিয়ে দিয়ে চোখে পানি মুছিয়ে দিয়ে বলল, কেঁদো না, সব ঠিক আছে, আমরা হারাইনি ওকে। এরপর ঘুমিয়ে থাকা ছেলের গালের উপর হাত রাখলো। অদ্ভুতভাবে কেঁপে উঠল অন্তর। কায়া তার মায়ের দিকে তাকিয়ে মাকে ডাকলো, আম্মু। জাকিয়া হাসলেন। ছেলের অনুভূতি তিনি ঠিক ধরতে পারছেন। ওনারও যে এই অনুভূতি পার করে এসেছে। কেমন অনুভূতি? আমি আর তোর বাবাও তোর সময় এমন অনুভূতির সাথে পরিচয় হয়েছিলাম। তুষার অমায়িক হাসলো আবার। শিশির গিয়ে মায়ের কাঁধ জড়িয়ে ধরল পেছন থেকে। জাকিয়া হেসে ডাকলো, হাতটা ছোট্ট ছেলের গালে রাখলো। জাকিয়া তুষারকে বলল, কোলে নেই। তুষার কেঁপে উঠল মাথাটা শ্রবণ ইন্দ্রিয়ে পৌঁছাতেই। তড়িৎ বৃষ্টির দিকে তাকালো। বৃষ্টিও নিতে বলল। ফের মায়ের দিকে ঘুরে তাকিয়ে বলল, আম্মু যদি পড়ে টরে যাই। জাকিয়া সহ আম্বিয়া সকলে হেসে ফেলল। বৃষ্টিও হেসে ফেলছে। এই লোকটা সেই শুরু থেকেই পাগলামি করত, এখন করছে। একটা পুলিশ অফিসারও ছোট্ট বাচ্চাতে পরিণত হয়েছে বাবা হবার আনন্দে। নিহার বলল, ভাই তুমি সন্ত্রাসী ধরে বেড়াও, অথচ ছেলেকে কোলে নিতে ভয় পাচ্ছ। পড়ে যাবে কি না? ইন্টারেস্টিং। সকলে মুচকি হাসলো। তুষার একটু লজ্জা পেল বটে এভাবে সরাসরি কথাটা বলাতে। তারই বা কি দোষ? সে সত্যি আনন্দে পাখির ন্যায় উঠছে। ধমক দিয়ে তুষার একটু নিহারকে বলল, তুই চুপ থাক, আমরা সত্যি ভয় হচ্ছে। সকলে আবার হাসলো। জাকিয়া বললেন, কিছু হবে না, কোলে নে। তুষার তা শুনে বৃষ্টিকে একবার দেখে কাপা শরীরে উত্তেজনা নিয়ে আলতো করে কোলে তুলে নিল। অদ্ভুতভাবে নবজাতকটি নড়ে তো উঠলই, সাথে একটু কান্না করলো। বোধহয় ঘুমের ব্যাঘাত ঘটালো বাবা তার। তুষার আনন্দে হেসে উঠল। শব্দ বের করলো মুখ দিয়ে, ও। বৃষ্টি হাসলো। কুয়াশা ওইভাবেই বসে থেকে ভাইয়ের কোলের উপর থেকে নবজাতকের শরীরের উপর হাত দিল। তুষার তা দেখে কুয়াশার দিকে তাকিয়ে বলল, কুসু দেখ কি সুন্দর। কুয়াশাও আহ্লাদে বলল, হ্যাঁ পুচু পুচু একদম। শিশির ভোরকে তাকালো। এটা আবার কি বলল এই গোবর ঠাসা? ধমক দিল মৃদু, বলল, এই ওভাবে নোংরা জায়গায় বসে আছিস কেন? ওঠ। আর ওটা কি বললি? পুচু পুচু মানে কি? কুয়াশা ধমক খেয়ে উঠে দাঁড়ালো। বিরক্ত নিয়ে তাকালো শিশিরের দিকে, বলল, পুচু পুচু মানে বাচ্চা বাচ্চা, ওসব তুমি বুঝবে না, তাই চুপ থাকো। ভ্রু কুচকে তাকালো শিশির। জাকিয়া হেসে এগিয়ে গেলেন নাতি ছেলের কাছে। ছেলের কাঁধে হাত রাখলেন। তুষার তাকিয়ে বলল, ও আম্মু
কেমন কিলবিল করছে দেখো। জাকিয়া আবার হাসলেন। তুষার বলল, আম্মু কোলে নাও। বলে এগিয়ে দিল। জাকিয়া কোলে নিলেন। অনুভূতির জোয়ারে ভেসে গেলেন। আহ, তিনি দাদি। প্রথম নাতি ছেলে তার। জাকিয়াকে কোলে নিতে দেখে কুয়াশা বলে উঠল, আম্মু আমিও নেব কোলে। জাকিয়া কুয়াশার কথাতে তাকালো, বলল, এদিকে আয়। জাকিয়া কথা শুনতেই শিশির বলে উঠল। কুয়াশা কিরমির করতে করতে বলল, আই বুনল থামবে তুমি? বলে এগিয়ে গেল। শিশির আগের নেই তাকিয়ে রইল। জাকিয়ার কোলে দিলেন। কুয়াশা কোলে নিতেই আবার কোলের মাঝে কিলবিল করে উঠল নবজাতকটি। কুয়াশা উত্তেজিত হলো, হাসলো অমায়িক। শিশিরের কাছে এগিয়ে গেল, কোলে নিয়ে উত্তেজনার সাথে আনন্দে আটখানা হয়ে গদগদ স্বরে বলল, এই দেখো দেখো কি সুন্দর, আবার নড়ছেও। শিশির কুয়াশার কার্যকলাপ দেখে হাসলো। ওর কোলে কি সুন্দর লাগছে। শিশির আর কুয়াশা বাচ্চাটাকে নিয়ে সামনাসামনি দাঁড়িয়ে, সকলে দেখে ওদের কোলে বাচ্চা সমেত। মনে হচ্ছে মা বাবা তার বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে আছে। জাকিয়া মনে মনে বলল, আল্লাহ আমার ছোট মানিকের ঘরও আলোকিত করুক এইভাবেই। বৃষ্টি নিষ্প্রাণ স্বরে বলল, দেবরজি, কুসুম তোমাদেরও আসবে এমন একটা পুচকু পুচকু। দুজনেই তড়িৎ বৃষ্টির দিকে তাকালো। এরপর নিজেদের মাঝে দৃষ্টি বিনিময় করলো। কুয়াশার লজ্জা পেল শিশিরের দিকে তাকাতেই। শরীরে অদ্ভুত শিহরণ হলো। শিশিরও একই অবস্থা হলো। সকলে মুচকি হাসলো ওদের অবস্থা বুঝতে পেরে। কুয়াশার লজ্জাটাকে হটিয়ে বলল, এই দেখো আমার মতো লাগছে না? ওর নাকটা একদম আমার মতো হয়েছে, এই জন্য এত কিউট হয়েছে। শিশির ভ্রুকুচকে তাকালো, দিল একটা মাথায় চাটি বসিয়ে। কুয়াশা আহ করে উঠল। তার আনন্দের ব্যান্ড বাজিয়ে দিল এই বুনো উল্টা। আহ্লাদি কথাটার মূল্যই দিল না। ভ্রু কুচকে রেগে মেগে তাকালো। কিছু বলতে যাবে তৎক্ষণাৎ শিশির বলল, একদম নামও ও ফেলে দেবে, এমনি নিজে তেরিং বেরিং করে বেড়ায়। এই খবর ঠাসা, ওকে তোর মতো কোন দিক দিয়ে লাগছে? ও হয়েছে একদম চাচুর মতো। দেখ কি সুন্দর কিউট হয়েছে, একদম চাচুর মতো। নাক চোখ ঠোঁট সব আমার মতো। বড় হলে চাচুর মতো হবে একদম। ওরে আমার কিউট রে বুনো ওল তুমি একটা, তোমার আবার সৌন্দর্য আছে নাকি? বলেই সরে আসলো শিশিরের থেকে। নিহার বলে, এই তোরা ঝগড়া কর যত করার, তার আগেই আমার কাছে দে ওকে। বলে কুয়াশার থেকে নিহার কোলে নিল। একে একে আম্বিয়া তুহিনও নিল। সর্বশেষ শিশির কোলে নিল। শিশির কোলে নিয়ে নিজের গালের সাথে গাল লাগালো বাচ্চাটার। কুয়াশা দেখে হাসলো। বাচ্চাটা শিশিরের ছোট ছোট খোঁচা খোঁচা দাড়ি পেয়ে কেঁদে উঠল। কুয়াশা বলল, আই তোমার দাড়িতে বিচ্ছে ওর। শিশির তা শুনে ভাবলো সত্যি হয়তো। তুষার বৃষ্টির দিকে তাকিয়ে বলল, ভাইয়া ভাবি নাম কি রাখবে বেবির? কথাটা শোনা মাত্র কুয়াশা বলে উঠল, বর্ষণ মালিথা। তুষার অদ্ভুতভাবে তাকালো কুয়াশার দিকে। বৃষ্টিও তাকালো অবাক চোখে। তারা কখনো বেবির নাম নিয়ে সকলের সামনে আলোচনা করেনি। ওরা দুজন শুধু ঘরে বলাবলি করেছিল। তুষার বৃষ্টি দুজনেই বলে উঠল। তুষার বলল, আরে এটা আমিও বলেছিলাম। বৃষ্টি বলল, আরে এই নামটাই তো তোমার ভাই রাখতে চেয়েছিল। কুয়াশা আনন্দে আহ্লাদি হয়ে উঠল নাম মিলে গেছে বলে। শিশির নাম শুনে বাচ্চার দিকে তাকিয়ে আওড়ালো, তুষার বৃষ্টি, তুষার বর্ষণ। নিহার তা শুনে বলল, বৃষ্টির বিশেষ্য বর্ষণ। এরপর শিশির নিহার দুজনেই একসাথে বলে উঠল, আরে বাহ বাহ, সেই তো দুজনের নামের সাথেই বর্ষণ মিলে। কুয়াশা বলল, হ্যাঁ। তুষার বৃষ্টি হাসলো। জাকিয়া আম্বিয়া একসাথে বললেন, মাশাআল্লাহ। সকলে অমায়িক হাসলো। বাচ্চাটা সকলের মুখে আনন্দের ফোয়ারা তুলে দিয়েছে। একটা বাচ্চা ঘরে কতটা আনন্দ আনতে পারে চিন্তা করা যায়। সকলের মুখে যে আনন্দটা বিরাজমান একটু আগে, তা অমাবস্যার রূপ ছিল। মালিথা ভিলার কখনো দুঃখ মানায় না, সবসময় হাসি খুশিতে পূর্ণ থাকবে, তেমনটাই মানায়।